পাঁচটা নিয়ম বলা হয়েছে। আবার হঠযোগ টেক্সট অনুযায়ী সংযম হলো 10টি, নিয়মও হলো 10টি। ঠিক আছে, তাহলে সংযম 10টি কি কি? সংযম 10টি হলো হঠযোগ অনুযায়ী, এবার লেখো। প্রথমটি হলো অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, ক্ষমা, ধৈর্য, দয়া, সরলতা, মিতাহার, শৌচ। মোট কটি হলো? 10টি। 10টি। গোপীবাবু 10টি হয়েছে? হ্যাঁ হয়েছে। তাহলে হঠযোগ টেক্সট অনুযায়ী 10টি সংযম হলো, প্রথমটি অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, ক্ষমা, ধৃতি মানে ধৈর্য, দয়া, সরলতা, মিতাহার, শৌচ। হঠ টেক্সট অনুযায়ী 10টি নিয়ম হলো তপস্যা, সন্তোষ, আস্তিক্য, দান, ইষ্ট দেবতা রূপে ঈশ্বরের পূজা, সিদ্ধান্ত বাক্য শ্রবণ, লজ্জা, বুদ্ধি, তপস্যা বা সহিষ্ণুতা এখানে, এবং হোম। হোম যজ্ঞ করি না, হোম। তাই বলছে অহিংসা, সত্যাস্তেয়, ব্রহ্মচর্য, ক্ষমা, ধৃতি, দয়ার জবং, মিতাহার, শৌচং চৈব জমাদশ। হঠযোগ প্রদীপিকা অনুযায়ী সংযম হলো 10টি, আর নিয়মও হলো 10টি। তপ, সন্তোষ, আস্তিক্যং, দানমীশ্বর পূজনম, সিদ্ধান্ত বাক্য শ্রবণং, হ্রিমতি চ তপহুতম, নিয়মাদশ সম্প্রক্তা যোগশাস্ত্র বিশারদই। অর্থাৎ যোগশাস্ত্রের বিশারদদের মতে সংযম 10টি, নিয়ম 10টি। তাহলে প্রথমে আমরা পড়লাম পতঞ্জলি অনুযায়ী সংযম 5টি, নিয়ম 5টি। আর দ্বিতীয়টা আমরা জানলাম হঠযোগ অনুযায়ী সংযম 10টি এবং নিয়ম 10টি। 10 মহাব্রত হলো পতঞ্জলির সংযম এবং নিয়মকে বলা হয় 10 মহাব্রত। অর্থাৎ আমরা যখন যোগ সাধনায় আসক্ত হব, আমরা যখন যোগ সাধনায় শ্রদ্ধাপূর্বক আসীন হব, তখন আমাদেরকে 5টা সংযম এবং 5টা নিয়ম অবশ্যই মানতে হবে। অর্থাৎ আমাদেরকে অহিংস হতে হবে, অর্থাৎ হিংসা শূন্য হতে হবে। আমাকে সত্য কথা বলতে হবে, অর্থাৎ মিথ্যা পরিত্যাগ করতে হবে। আমাকে অস্তেয়ম হতে হবে, অর্থাৎ আমাকে চুরি বৃত্তি বর্জন করতে হবে। আমাকে ব্রহ্মচর্য পালন করতে হবে, তার মানে আমাকে কাম পরিত্যাগ করতে হবে।
বোঝা গেছে? অপরিগ্রহ অর্থাৎ অযাচিত ভাবে আমি কারুর কোনো দয়া দাক্ষিণ্য নেব না, এটা হচ্ছে পতঞ্জলির মতে সংযম। সাতমারামের ঘেরণ্ড, এই সাতমারামের হঠ টেক্সট অনুযায়ী সংযম 10টা, তার মধ্যে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য মিলছে, এবং দয়াও এখানে আছে। দেখো 6 নম্বরে দয়া রয়েছে, এই 7 নম্বরে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, ক্ষমা, ধৈর্য, দয়া। ঠিক আছে? তো সেইখানে আমাদেরকে এই যে গাইডলাইন, এটাকে বলা হয় ডোন্ট অ্যান্ড ডুজ। ডোন্ট মানে কোনটা করব না, ডুজ মানে কোনগুলো করব। তাহলে এখানে তোমাদেরকে এটাই বোঝানো যে আমাদের যে সংযম, সংযম মানে হচ্ছে বারণ। আমরা যেগুলোকে বারণ করা আছে সেইগুলো আমরা পালন করব, এবং যেগুলো আমাদেরকে নিয়ম মানতে বলা হয়েছে সেইগুলো আমরা নিয়ম মানব। পতঞ্জলির মতে নিয়ম কি? শৌচ সন্তোষ তপসাধ্যায় ঈশ্বর প্রণিধানানি নিয়মা। অর্থাৎ আমাকে অন্তরে এবং বাইরে, শরীরের বাহ্য এবং অভ্যন্তর দুটোতেই আমাকে শরীরকে সুচিত রাখতে হবে, শোধন রাখতে হবে। তাহলে বাইরের শৌচ শোধন কিরম ভাবে? যেমন আমরা ব্রাশ করি, স্নানাদি করি, ঠিক আছে? অন্তরের শৌচ কোনটা? যেটা আমরা মনের মধ্যে যদি আমাদের কোনো কুচিন্তা থাকে, কুভাবনা থাকে, সেইগুলোকে পরিত্যাগ করা। সন্তোষ কি? যেটুকু যা পেয়েছি তাতে নিজের সন্তুষ্টি রাখা, যে আমি যেটুকু পেয়েছি এইটুকুই আমার প্রাপ্য, এবং এরপরে আমার আর কোনো কিছু নাই। বোঝা গেছে? তাহলে শৌচ সন্তোষ তপ সাধ্যায়, সাধ্যায় কথাটা বলেছে, দেখো সাধ্যায় হচ্ছে স্ব অধ্যায়, সাধ্যায়, তাই তো? সাধ্যায় বলতে কি বুঝছি? যে আমি যেটুকু শুনছি তার মধ্যে অনেকটা আমার বোঝার মতো হচ্ছে, অনেকটা আমার বোঝার মতো হচ্ছে না। যেগুলোই শুনছি আমি বুঝছি সেগুলোকেও আমি খাতায় লিখব, যেগুলোকে আমি বুঝছি না সেগুলোকেও আমি খাতার মধ্যে নোট করব বা এন্ট্রি করব। তাহলে যেগুলো বুঝলাম সেগুলো ভালো করে বোঝার চেষ্টা করব, যেগুলো বুঝিনি সেগুলো যখন বলা হবে যে কারোর কোনো প্রশ্ন আছে তখন তোমরা সেগুলোকে জানার চেষ্টা করবে, অথবা নিজেরা আমাদের মাই ডিয়ার ফ্রেন্ড গুগল, তাকে প্রশ্ন করবে যে এটা কি, সে একটা উত্তর দেবে। বিভিন্ন ভাষায় সে উত্তর দিতে পারে, সে বাংলাও জানে, হিন্দি জানে, ইংরেজি জানে, যে কোনো ভাষা সে জানে। তাহলে গুগল ফ্রেন্ডকে তুমি জিজ্ঞাসা করবে যে এইটা কি, এবং তার তাৎপর্যটাকে বোঝার চেষ্টা করবে। বোঝা গেছে? শৌচ সন্তোষ তপ সাধ্যায়। শৌচ হলো, সন্তোষ হলো তপ। তপ হচ্ছে তপস্যা, অর্থাৎ বিভিন্ন ধরনের ক্রিয়াদি, আসন, কঠিন কঠিন প্রাণায়াম, বন্ধা মুদ্রা করে তোমার শরীরের তাপকে বাড়াতে হবে। যখনই তুমি তাপ বাড়াবে তখন তুমি কি হবে? পিউরিফাই হবে। আমরা কোনো কিছু আগুনে পোড়াই না শুদ্ধ করার জন্য, গোপীবাবু, দেবাঞ্জন, নিবেদিতাদি, আমরা কোনো কিছু আগুনে পোড়াই সেটাকে শোধন করার জন্য। ঠিক সেই রকম তপস্যাও হচ্ছে আমাদের এই শোধন প্রক্রিয়ার মধ্যে পড়ে। সুতরাং আমি বললাম তোমরা করছো এরকম না, তোমাদের নিজেদেরকেও তোমাদেরকে কিন্তু চেষ্টা করতে হবে, তোমাদেরকে অবিরল তোমাদেরকে সেই ভাবনাটাকে ভাবতে হবে। তার কারণ সুচিন্তা যদি তুমি করো সেটা যাতে নিরন্তর সুচিন্তাই থাকে, কিন্তু আমরা সেটা পারি না। আমাদের চিন্তা মানে ব্রেক হয়, আমরা সুচিন্তা থেকে কুচিন্তায় প্রবেশ করি। সুতরাং আমরা
কিভাবে আমাদেরকে লিড করব, আমাদেরকে কিভাবে আমাদের নিজেরাই নিজেদেরকে গাইড করব, তার জন্যই এই কিন্তু সংযম নিয়মের কথা বলা আছে। এবং সেটাকে মহাব্রত ভেবে নিতে হবে, যেটা আমি ব্রত যেরকম করি, পালন করি, সেইরকম ভাবে আমরা এটাকে পালন করব। বোঝা গেল? বোঝাতে পারলাম কি বলছি? বেশ, তাহলে দেখো দুটো কথা এখানে বলা হয়েছে, ডোন্ট অ্যান্ড ডুজ। ডোন্ট মানে তুমি কি করবে না, অর্থাৎ তোমাকে কি মানতে হবে। আর ডুজ মানে হচ্ছে তুমি কি করবে, তোমায় কি পালন করতে হবে। দেখো দুটোই বলে দিয়েছে, এটা মহর্ষি পতঞ্জলিও বলেছে এবং পরবর্তী সময় রাম তিনিও কিন্তু বলেছেন যে তোমাদেরকে কি কি মানতে হবে। এখন দেখো মজার বিষয়, যে নিয়ম যেটা বলেছে সেই নিয়মটা কিন্তু নিজের সাথে রিলেটেড। আমার ব্যক্তি, আমি যদি ব্যক্তি, আমার সাথে সেই নিয়মটা কিন্তু সম্পৃক্ত বা সম্পর্কযুক্ত। বোঝা গেল? আর সংযম হচ্ছে অন্যের সাথে সংযুক্ত বা সম্পৃক্ত। বোঝা যাচ্ছে আমার কথা? যেমন অহিংসা, আমরা কেউ নিজের সাথে নিজে হিংসা করি? দেবাঞ্জন? না স্যার। তাহলে এটা হচ্ছে সোশ্যাল কন্ডাক্ট, মানে অন্যের সাথে, প্রতিবেশীর সাথে। তাহলে প্রতিবেশীর সাথে যদি হয় তাহলে সেটা হচ্ছে সংযম। স্যার আপনার মিউট হয়ে গেল। হ্যাঁ, আমি জাস্ট 1 মিনিট। আচ্ছা, সংযম হচ্ছে সোশ্যাল কন্ডাক্ট আর নিয়ম হচ্ছে পার্সোনাল কন্ডাক্ট। তাহলে সংযমের যেমন অহিংসা, আমি অন্যের সাথে অহিংসা করব না বা হিংসা করব না, তাই তো? অন্যকে হিংসা করব না। সত্য মানে কি? আমি কি নিজেকে নিজে মিথ্যা বলি? অন্যকে বলি, তাই না? তাহলে অন্যের প্রতি আমি মিথ্যাবাদী হব না, মানে আমি তাকে যা শুনেছি যা দেখেছি তাই বলবো। অস্তেয় মানে কি? নিজের জিনিস নিজেরা কখনো আমরা লুকিয়ে রাখি, চুরি করি? করব না। অন্যেরই করি, তাই অন্যের কোনো কিছু আমরা তাকে না বলে সেটাকে নেব না। ব্রহ্মচর্য মানে আমাদের একটা শারীরিক চাহিদা আছে, নারীর চাহিদা, পুরুষের চাহিদা, আমাদের শারীরিক চাহিদা আছে। তাহলে এটা নিজের প্রতি তো নয়, শারীরিক চাহিদা মেটাতে গেলে অপোজিট সেক্সের কাউকে দরকার হবে। আমরা সেটাকে সাধনা চলাকালীন আমরা সেটাকে কিন্তু বন্ধ রাখবো, বা আমরা সেরকম ভাবনা আমরা আনবো না মনের মধ্যে। আর 4 নম্বর হচ্ছে অপরিগ্রহ। ধরো কারোর কিছু লাগছে না, মলি এটা নিবি, মলি দেখলো যে দিচ্ছে নিয়ে নি, কিন্তু না, যোগী বলছে যে আমরা কিন্তু সেটা করব না। বোঝা গেল? তাহলে হ্যাঁ, প্রিয়া কিছু বলবে? প্রিয়া বলে কেউ হাত তুলেছ? আনমিউট করে বলতে হবে। স্যার আমি শক্তি, এটা এই ফোনটা থেকে করছি। আচ্ছা আচ্ছা, শক্তি বলছো, শক্তি বলবো। বেশ, ঠিক আছে। এখন কথা হলো, তাহলে অপরিগীয় মানে অযাচিত দান আমি নেব না। আমার দরকার নেই, আমাকে কেউ একটা টিনের বাক্স দিয়ে দিল, আমি সেটা নিয়ে বাড়ি চলে এলাম, করব না। কেন?
যদি আমার প্রকৃত দানের প্রয়োজন হয়, প্রকৃত যদি আমার কোনো কিছু প্রয়োজন হয়, তখন আমি যদি চাই আমি কিন্তু পাবো না। তাই জন্য আমি অযাচিতভাবে কোনো কারোর কাছ থেকে কিছু নেব না। এটা হচ্ছে সংযম, আমাকে মানতে হবে। নিয়ম কি? সূচিত থাকবো, সন্তুষ্ট থাকবো, নিজের তাপ দিয়ে, তপস্যা দিয়ে আমি নিজেকে পিউরিফাই করব। শৌচ সন্তোষ তপ সাধ্যায় মানে হচ্ছে সবসময় আমি কিছু জানার চেষ্টা করব, বিভিন্ন ধরনের বই পড়বো, স্ক্রিপচার পড়বো, যাই করি আমি, আমার হাতে মোবাইল থাকলেও আমি সেটাকে ফেসবুক কিংবা ইউটিউব না করে আমি সেখান থেকে যদি কিছু শেখার হয় আমি সেটা শিখব। আর ঈশ্বর প্রণিধান মানে ঈশ্বরের প্রতি আমি কিন্তু নিজেকে সমর্পণ করে রাখবো। বোঝা গেছে কি বলছি? তাহলে এই যে 5টা 5টা 10টা আমরা হঠযোগ প্রদীপিকার 10টা সংযম 10টা নিয়মের জায়গায় যদি 5টা সংযম 5টা নিয়ম মহর্ষি পতঞ্জলির মানতে পারি, সেটাই হচ্ছে 10 মহাব্রত। আমাদের সাধনাতে খুব তাড়াতাড়ি আমাদের যে ডেস্টিনেশন, মোক্ষ যেটাকে বলি, সমাধি বলি কিংবা লক্ষ্য বলি, গোল বলি, যাই বলি, আমাদের খুব দ্রুত সেখানে নিয়ে যেতে সক্ষম হবে এবং আমরাও কিন্তু সমর্থ হব। কেন? আমাদের মধ্যে সেই গুণ, যেই গুণগুলো আমাদের দরকার, সেই গুণগুলো কিন্তু প্রতিস্থাপিত করছি। এই গুণগুলো তো সবগুলো আমার মধ্যে নাই থাকতে পারে। হয়তো দেখা গেল আমি খুব হিংস্র, আমি হয়তো কথায় কথায় মিথ্যা কথা বলি, আমি না বলে হয়তো অনেকের কিছু নিয়ে সবসময় চলে আসি, যা পেলাম নিয়ে তো নে হয়তো। কিন্তু আমি যদি এইগুলোকে কাল্টিভেট করি, এগুলোকে যদি আমি কালচার করি, তাহলে আমার মধ্যে একটা কিন্তু স্বভাবের পরিবর্তন লক্ষণীয় হবে। হবে না? হবে না? নিশ্চয়ই হবে। যখনই আমি বুঝতে পারবো যে এই জিনিসগুলো আমার বিচার বুদ্ধিতে এগুলো ঠিক, এগুলো ঠিক না, সেইটাকে বলে কি? সেলফ রিয়েলাইজেশন। কি বলে? সেলফ রিয়েলাইজেশন, আত্ম অনুভব। যখন আমার গভীর আত্ম অনুভব হবে, আমি ভালো মন্দটাকে ভালো করে বুঝতে পারবো আমার বুদ্ধিমত্তা দিয়ে, তখন আমার মধ্যে আরেকটা পরিবর্তন লক্ষণ হবে। পরিবর্তনটা কি? যে না, আমি আগে আমার একটা ইন্ডেক্স ছিল যে আমি এগুলো করতাম, কিন্তু আমি যোগে আসার পরে আমার এই বদ অভ্যাসগুলো, কাউকে বলতে বলছি না কার কি বদ অভ্যাস, কিন্তু আমার এই বদ অভ্যাসগুলো আর নেই। তাহলে আমার উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? এবার দেখা গেল আমি যোগা পড়াচ্ছি, আর কেউ বললো আমি এবার নিতেই থাকবো এর ওরটা না বলে আরো বেশি করে। ঠিক আছে, তো যোগ শাস্ত্র সেটা নিশ্চয়ই শেখাচ্ছে না। তাহলে যখনই আমার উন্নতি হলো, আমার ইন্ডেক্স ব্যাড থেকে গুডে এলো, ব্যাড ছিল গুড হলো, গুড থেকে কি হবে? বেটার হবে, বেটার থেকে কি হবে? বেস্ট হবে। যখন আমি বেস্ট হব, বলে না যে বেস্ট বয়, এরকম বলে না? আর কি বলে? ব্যাড বয়। মাঝখানে কি? গুড আর বেটার। তো এগুলোর উপরে কি খুব কনসেন্ট্রেশন আসে? কেউ যদি বলে না ঠিক আছে বেটার, বেটার মানে কি? একটুখানি ওতে জল আছে এখনো, বেটার বলেছে। যদি একদমই জল না থাকে, একদম বেস্ট, তাই তো? তো যখনই আমি বেস্ট হব, তখন আমার এই যে সেলফ রিয়েলাইজেশন, এইটা কনভার্ট হয়ে যাবে সেলফ ট্রান্সফরমেশন। আমি ট্রান্সফর্ম হলাম। যখন একটা শুঁয়োপোকা রিয়েলাইজেশন মানে সেলফ রিয়েলাইজেশন আসে, তখন সে কোথাও দাঁড়িয়ে যায় এবং নিজেকে সম্পূর্ণ দেখবে যে জাল দিয়ে ঘিরে নেয়। বোঝা গেল? তারপরে যখন সে সেই গুটি থেকে বেরোয়, তখন কিন্তু সে প্রজাপতি হয়ে বেরোয়। তো আমরাও যদি আমাদের যে সহজাত অভ্যাস,
সেই অভ্যাসগুলোর দিকগুলোকে ভালো করে ভেবে আমরা নিজেদেরকে খানিকটা পরিবর্তনের দিকে নিয়ে যেতে পারি, এবং সেটা যদি ধারাবাহিকভাবে চেষ্টা করি, তাহলে আমার মধ্যেও কিন্তু সেই ট্রান্সফরমেশন হবে, তাই তো? যখন রত্নাকর দস্যু তার সেই ভাবটাকে বুঝে সে ধ্যানস্থ হলো, এবং যখন তার গায়ে উইয়ে ঢিপি হয়ে গেছিল না, আমরা জানি, তারপরে সেখান থেকে যখন সে বেরোলো, সেই দস্যু হয়ে গেল বাল্মীকি, নাকি? কি করে হলো? তাহলে আমরা প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা শব্দ বাক্যকে অন্তর থেকে নেব এবং শ্রদ্ধার সাথে সেটার উপরে গহন করব, চিন্তন করব, এবং নিজেদেরকে ধীরে 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 পাল্টাবো। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম পতঞ্জলির অনুযায়ী 5টি সংযম এবং 5টি নিয়ম, হঠযোগ অনুযায়ী আমাদের 10টি সংযম, 10টি নিয়ম। কিন্তু পতঞ্জলির এই 5টাকে বাদ দিয়ে কিন্তু ওই 10টা না, ওই 10টার মধ্যেই 5টাও আছে। যার জন্য পতঞ্জলি একটা সিদ্ধান্ত দিয়েছে। সিদ্ধান্ত মানে যেটা একদম আলটিমেট, লাস্ট। আমাদের বলে না, ডাক্তারে জবাব দিয়ে দিয়েছে আর 3 মাস, এরকম বলে না? এই যে 3 মাস মানে এটা সিদ্ধান্ত বলা হয়, বোঝা গেল? সিদ্ধান্ত মানে একটা ফাইনাল একটা রেজাল্ট বা কনক্লুশনে এসে গেছি, সেরকম। পরিষ্কার কি বলছি? সুতরাং আমরা আজকে থেকে এই যে 10 মহাব্রত, সেটা এতটুকু করে পালন করতে পারবো না? পারবো না? বোঝা গেল? তো চেষ্টা আমরা করতে পারবো যে আমরা সেটা পারবো। বোঝা গেছে কি বলছি? বেশ, এইটুকুর মধ্যে কারোর কিছু প্রশ্ন থাকলে বলো। তারপর আমি দুটো ট্র্যাডিশন বুঝিয়ে দিচ্ছি, একটা হচ্ছে পতঞ্জলি ট্র্যাডিশন, একটা হচ্ছে হঠযোগ ট্র্যাডিশন। ঠিক আছে? এইটুকু যেটুকু বললাম, এর মধ্যে কারোর কিছু প্রশ্ন থাকলে বলো, আমি সেটুকু শুনি। স্যার, 10টি নিয়মের মধ্যে আরেকবার যদি বলেন, কয়েকটা লিখতে পারিনি, স্কিপ করে গেছি। 10টি নিয়ম? হঠযোগ টেক্সটের 10টি নিয়মের মধ্যে কয়েকটা লিখতে পেরেছি, আপনি আরেকবার বলে দিন, তাহলে একটু মিলিয়ে নিতে পারি। বেশ, 10টি সংযম লেখা হয়েছে? হ্যাঁ, ওগুলো হয়ে গেছে। 10টি নিয়মের মধ্যে হচ্ছে অহিংসা, এই নিয়মের মধ্যে হচ্ছে তপস্যা, হ্যাঁ, তারপর হচ্ছে সন্তোষ, ঠিক আছে? তারপরে লেখো আস্তিক্য। আস্তিক্য মানে বুঝি তো গোপী বাবু? আস্তিক মানে যারা আস্তিক মানে ঈশ্বরে বিশ্বাসী, ঈশ্বরে বিশ্বাসী বা বেদের প্রামাণ্য স্বীকার করেছে। এটা হচ্ছে নিয়ম। তোমাকে স্বীকার করতে হবে যে একটা সর্বশক্তি কিছু আছে। দান করতে হবে, যেটুকু পারবে তোমাকে দান করতে হবে। ঈশ্বরের পূজা, ঈশ্বর অনেকে মানে না, কিন্তু সে হয়তো ইষ্ট মানে। সকলের ইষ্ট দেবতা আলাদা হয় না? কেউ হয়তো মানছে, কেউ হয়তো গণেশজিকে মানছে, বিভিন্ন ইষ্ট দেবতা। তাহলে ইষ্ট দেবতা রূপে ঈশ্বরের পূজা, বোঝা গেল? বেশ, তারপরে হচ্ছে সিদ্ধান্ত বাক্য শ্রবণ। সিদ্ধান্ত বাক্য শ্রবণ কিরকম? এই যে মহর্ষি পতঞ্জলির পতঞ্জলি যোগ দর্শন, এগুলো হচ্ছে সিদ্ধান্ত বাক্য, মানে একে কাটাছেড়া করা যায় না। বোঝা গেল? একে কাটাছেড়া করা যাচ্ছে না। তার মানে এটাই হচ্ছে সিদ্ধান্ত, আমাদের মেনে চলতে হবে। যদি আমরা এটা মেনে চলি, এখানে যেরম যেরম বলা আছে সেটাই প্রাপ্ত হবে। তাই সিদ্ধান্ত, বোঝা গেছে?
বেশ, তাহলে এই সিদ্ধান্ত বাক্য তোমাকে শুনতে হবে, না শুনলে তো হবে না। তুমি যদি ভালো কথা না শোনো তাহলে তো তুমি বুঝবে না ভালো মন্দের বিচার, তাই না? ভালো কথা তোমায় শুনতে হবে। তোমার মধ্যে লজ্জা থাকতে হবে। অনেকে বলে না নির্লজ্জ বেহায়া বলে দেয়, সত্যি লজ্জা নেই। যদি আমাদের রাজ্যে এখন বেশিরভাগটাই তাই, সব লজ্জাহীন, খবর দেখলেই তো। আরেকটা কি, বুদ্ধি, মানে তোমাকে যেটাই করবে তোমাকে কিন্তু সেটাকে বিশ্লেষণ করতে হবে, ভালো মন্দ বিশ্লেষণ করতে হবে। মলি হয়তো বললো না এটা ভালো, এখানটা ঠিক কিরম লাগছে, গোপীবাবু এক কথায় বলে দিল ভালো, হয়তো নিবেদিতা দিয়ে এক কথায় বলে দিল ভালো, আবার দেবাঞ্জন ভাবছে না একটু ভাবি। তাহলে বুদ্ধিমত্তা রাখতে হবে, বিশ্লেষণ করতে হবে। মানে আমি বলছি সেরকম নয়, তোমাকেও সেটা বিচার বুদ্ধি দিয়ে একটা জায়গা। তারপরে বলা হয়েছে সহিষ্ণুতা থাকতে হবে তোমাকে। তোমাকে হয়তো কেউ জ্বালাতন করতে পারে, কিন্তু তোমার মধ্যে একটা সহন ক্ষমতা থাকবে। কেন? তুমি এমন একটা রাস্তা পছন্দ করেছো যেখানে সহিষ্ণুতা অবশ্যই দরকার, ত্যাগ দরকার, সহিষ্ণুতা দরকার। বোঝা গেল? বেশ। আর কি, হোম, আমরা হোম যজ্ঞাদি করি না? যোগ শাস্ত্রে বলা আছে হোমের কথা, আহুতি দেওয়ার কথা, আমরা সেগুলো কিন্তু করব। সবকিছুরই বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আছে, আমরা ধীরে ধীরে সব জানতে পারবো। বোঝা গেল? তাহলে এটা লেখা হয়েছে মলি, বেশ। তাহলে আমাদের এখন বুঝতে হবে দুটো ট্র্যাডিশন সম্বন্ধে আমি বুঝিয়ে দিচ্ছি। একটা হচ্ছে পতঞ্জলি ট্র্যাডিশন, একটা হচ্ছে হঠযোগ ট্র্যাডিশন। পতঞ্জলি ট্র্যাডিশনে কি? পতঞ্জলি ট্র্যাডিশনে হচ্ছে রিল্যাক্সেশন, মেনটেনেন্স, কামনেস। কামনেস মানে হচ্ছে শান্ত ভাব, রিল্যাক্স ভাব মেনটেন করতে হবে। কেন? পতঞ্জলি যোগসূত্রে বলেছে স্থির সুখম আসন, তাই তো? স্থির হয়ে থাকো, সুখে বসে থাকলে আসন। কোন আসন করতে বলেছে? সিদ্ধাসন, পদ্মাসন, বক্রাসন, অর্ধমর্ষেন্দ্রাসন, কোন আসন করতে বলেনি পতঞ্জলি যোগসূত্র। শুধু বলেছে স্থির হয়ে তুমি থাকতে পারলেই সেটা আসন। এবং শরীরে তুমি স্থির হবে আর মনে তোমার সুখ থাকবে। দেখো কত একটা সাংঘাতিক কথা বলেছে, স্থির সুখমাসন। সুখ তো মনে থাকে আর স্থির শরীরে থাকে। ঠিক উল্টো হচ্ছে হঠযোগ প্রদীপিকাতে, ডাইনামিক। ডাইনামিক মানে তোমার অনেক ধরনের আসন, তার জার্কিং, তার তোমার ধরো রিপিটেশন বারবার করতে হচ্ছে। তোমাকে যদি শরীরে ফ্লেক্সিবিলিটি আনতে হয় তোমাকে বারবার করতে হবে, তাই তো? রিপিট করতে হবে বারবার। কখনো ঝাঁকি দিয়ে দিয়ে করতে হবে যে হচ্ছে না এটা, আরেকটু হোক, আরেকটু হোক। আমরা করি না এরকম? আমরা অনেক সময় প্রেস করি কিংবা বলি তোমরা তোমাদের সাধ্যমতো চেষ্টা করো। কিন্তু এই হঠ ট্র্যাডিশনটা এলো কিভাবে? ওই যে পতঞ্জলি একটা কথা বলেছে স্থির সুখম আসনম, পরবর্তী সময়ে যোগ ঋষিরা এসে ওনারা একটা সিদ্ধান্তে পৌঁছলো যে স্থিরভাবে সুখকর অবস্থায় বসে থাকা কিন্তু চারটিখানি ব্যাপার না, ভাবলেই বসে থাকা যাবে না। তাহলে তার জন্য প্রয়োজন দীর্ঘ অভ্যাসের। তখন তারা হঠযোগ টেক্সটে বিভিন্ন ধরনের আসনের কথা বলল। হঠযোগ প্রদীপিকাতে 15টা আসনের কথা বলেছে, ঘেরণ্ড সংহিতাতে 32টা আসনের কথা বলেছে, হঠরত্নাবলীতে হয়তো 84টা বলেছে, শিব সংহিতায় 84 লক্ষ। এরম ভাবে বিভিন্নতা রয়েছে। বোঝা গেল যে বিভিন্ন বইতে বিভিন্ন
সংখ্যায় আসনের প্র্যাকটিসের অভ্যাসের কথা বলা হয়েছে। তাহলে আমরা এটুকু শিখলাম যে পতঞ্জলি যোগসূত্রে শুধুমাত্র শরীর এবং মনে মানে শরীরের মেনটেন করতে শিখিয়েছে, বোঝা গেছে, মেনটেনেন্স। হঠযোগ প্রদীপিকাতে শরীরকে তৈরি করার জন্য বলা হয়েছে। যদি তুমি বারবার বিভিন্ন ধরনের পশ্চার না করো তাহলে তো তোমার শরীর ফ্লেক্সিবল হবে না, স্ট্রেংথ হবে না। তুমি যখন সাধনাতে বসবে তখন তো তোমাকে আনইন্টারাপ্টেড ভাবে বসে থাকতে হবে। তুমি তখন যদি স্থিরভাবে না পারো তাহলে তুমি মেডিটেশন করবে কি করে, তাই না? তোমাকে স্থির হয়ে বসে থাকতে হবে। স্থির হয়ে বসে থাকতে গেলে শরীরটাকে তো তৈরি করতে হবে। সেই তৈরি করার জন্যই হটো টেক্সট হচ্ছে। তার যে ট্র্যাডিশনটা শুরু হয়ে গেল হটো ট্র্যাডিশন পরবর্তী সময়, অর্থাৎ খ্রিস্টের জন্মের 200 বছর পূর্বে মহর্ষি পতঞ্জলি তার পাতঞ্জল যোগ দর্শন রচনা করল। আর খ্রিস্টের জন্মের প্রায় 700 থেকে 900 বছর বাদে, বোঝা গেল, হঠযোগ এলো নতুন ভাবে আমাদের সমাজ সংস্কারের জন্য। তাহলে হট ট্র্যাডিশন পতঞ্জলি ট্র্যাডিশনের প্রায় আনুমানিক 800 থেকে 1000 বছর বাদে এসেছে, বুঝতে পারলাম? পতঞ্জলি ট্র্যাডিশনের মূল হচ্ছে মহর্ষি পতঞ্জলি, হঠযোগ ট্র্যাডিশনের মূল হচ্ছে তোমার মৎস্যেন্দ্রনাথ, লিখে রাখো। হঠযোগ ট্র্যাডিশনের মূলে হচ্ছে মৎস্যেন্দ্রনাথ। ঠিক আছে? বেশ, বলো এটুকুর মধ্যে কারো কিছু জিজ্ঞাসা? কারোর জিজ্ঞাসা আছে? বেশ, কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করো। গোপীবাবু, নিবেদিতা দি, মলি, সঙ্গীতা, দেবাঞ্জন, শক্তিবিন্দু, তাপসী, কারো কিছু প্রশ্ন? স্যার, হুম, তাহলে যখন পরীক্ষার সময় ধরবে প্রশ্নটা, তাহলে ওই মহর্ষি পতঞ্জলিটা বললেই হবে না আবার নতুন করে হটো টেক্সটে এটা আবার মুখস্থ করতে হবে? নিয়ম সংযম জিজ্ঞাসা করে 5টা বললেই হবে। সেটা বলছি, আমরা তো মহর্ষি পতঞ্জলি পড়েছিলাম 5টা বললেই হবে। এবার যদি বলো যে না হটো টেক্সট অনুযায়ী 10টা সংযমের কথা বলা হয়েছে, স্যার এটুকু জানি বললেই হবে। তার মানে বুঝবি যে না পড়াশোনা করছে, বোঝা গেল? তার কারণ যারা এক্সামিনার হয় তারা কিন্তু দেখে যে কতদূর পড়ছে। যদি সে খুব স্যাটিসফাইড হয় না, তখন বলে তুমি নেক্সট লেভেলের জন্য পরীক্ষায় বসে যাও। না, আমাদের তো থেমে থাকলে হবে না, এটা তো কন্টিনিউইং এডুকেশন প্রোগ্রাম। শেষ নেই কিন্তু যোগ শাস্ত্রের। কেন শেষ নেই? এ শুরু আছে, শেষ নেই। কেন শেষ নেই বলতে পারবে কেউ? স্যার এটা তো একটা আধ্যাত্মিক পর্যায়ের জিনিস। কিন্তু জেনেছি, কেউ যদি জেনে থাকো হাত তোলো। আমি জেনেছি কেন এর শেষ নেই। নিজেকে জানার তো শেষ নেই না? নিজেকে জানার শেষ নেই। বেশ, আর কেউ কিছু বলবে?
নিজের মধ্যেই তো সবাই রয়েছে, সব রয়েছে নাকি? হুম, যা আছে পিণ্ডে তা আছে ব্রহ্মাণ্ডে, তাই তো বলে, ব্রহ্মাণ্ড। হ্যাঁ স্যার। আমরা শুনেছি। কিন্তু কেউ বলতে পারবে যে কেন এর শেষ নেই? তাপসী, সঙ্গীতা যারা আছো, চুমকি, স্যার সমাধিতে না গেলে কি করে শেষ করব? আচ্ছা সমাধিতে যেতে হবে। হুম, 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 হুম। দেবাঞ্জন, স্যার সায়েন্স তো বলে এই পৃথিবীতে কোনো কিছুরই শেষ নেই, সবসময় একটা জিনিস আর একটা জিনিসে কনভার্ট হয়ে যায়। কনভার্ট, বেশ। আর কেউ কিছু বলবে? যোগ হচ্ছে এমন একটা সাধনা যা নেই তাকে খোঁজা। খোঁজার তো শেষ নেই। তুমি কি খুঁজে পাবে সৃষ্টি শুরু কোথা থেকে? তুমি যদি ভালো করে সম্পূর্ণতার দিকে তাকাও, আলো তো খুব সামান্য সময়ের জন্য, বাকি অন্ধকার। তাই যোগাকে বলে হুইচ ইজ নট, যা নেই তাকেই খুঁজছি, ঈশ্বরকে খুঁজছি। ঈশ্বর এতই ব্যাপ্ত, তাকে কি খুঁজে পাওয়া এত সহজ? তাই বলা হয় যে নিজেকে খোঁজো। নিজেকে যদি তুমি খোঁজো তাহলে ঈশ্বরকে পেয়ে যাবে তুমি, এ তো তোমার মধ্যেই রয়েছে। ইচ সোল পোটেনশিয়ালি ডিভাইন, আত্মা মাত্রই অব্যক্ত ব্রহ্ম। এবার তুমি তোমার আন্তঃপ্রকৃতি, বাহ্য প্রকৃতিকে কর্ম, উপাসনা, মনোসংযম, ভক্তি, যে কোনো একটা কিংবা একের অধিক মার্গে যদি তুমি তাকে খোঁজো, তাহলে তো তুমি অবশ্যই তাকে পাবে নাকি? আর যখনই তুমি নিজেকে খুঁজে পেয়ে যাবে, তখনই তুমি মুক্ত হবে। আমরা এখন কি ভাবছি, এই তো রক্ত মাংস শরীর, হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে ওই কর ভাবছি। কিন্তু আসলে আমাদের ওপারের যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড থাকে না, এটিএম কার্ড নিয়ে ঘুরি আমরা, হুম। তো এই এটিএম কার্ড তো এখানেই ফেলে রেখে যেতে হবে। তাহলে এটিএম কার্ড ওই যে 10 মহাব্রত মানছো না, 10 সংযম, 10 নিয়ম, ওগুলোই হচ্ছে ওপারের এটিএম কার্ড। তোমাকে এই জীবনে দয়া, করুণা, ভক্তি এগুলো দেখাতে হবে, নাহলে উপায় নেই। ওইদিকে তুমি না তো এসবিআই এটিএম নিয়ে যেতে পারবে, না এইচডিএফসি, না অ্যাক্সিস ব্যাংক। ঠিক আছে, তুমি যতই এয়ারপোর্টে গিয়ে 2 টাকা লাউঞ্জে বসে 2 টাকা চা খাও আর যা খুশি তাই খাও, ওপারে কিন্তু এসব ব্যবস্থা নেই। ওপারে গিয়ে তোমাকে লাইনে বসতে হবে, কি কি করেছি তার হিসাব দেয়াকে। হিসাব দেয়াকে, ঠিকই স্যার। ঠিক। তো এই যে ওপারকে দেখা, এটা কখন সম্ভব হবে? যখন আমি ভাববো আরে এই সমুদ্র, আরে বাপরে তো বিশাল সমুদ্র। সমুদ্র কি হওয়া চারটিখানি কথা? অনেকে ভাবি না এই সমুদ্র কি বিশালতা কি আমরা পারবো? সহজ ব্যাপার, তুমি ওর মধ্যে মিশে যাও, তুমি সমুদ্র হয়ে গেল। এক ফোঁটা জল তুমি তো ভাববে এক ফোঁটা, তাই তো আলাদা করছো। তুমি ওকে সমুদ্রের জলে মিশিয়ে দিলে আর খুঁজে পাবে সেই এক ফোঁটা জলকে? না। সমুদ্র হয়ে গেল। তাই বলছে তুমি যখন তোমার ভিতরে সে শক্তি রয়েছে, তুমি যখন তোমাকে সম্পূর্ণভাবে ঈশ্বরে সমর্পণ করবে, তখন তো তুমি সমগ্রতা হয়ে গেলে, তুমি তো ঈশ্বর হয়ে গেলে, তখন হলে না? কিন্তু তুমি যদি ভাবো আমি তখনও মলি, আমি ঈশ্বর, তাহলে তো হবে না। সেই অহংকারটা তো ত্যাগ করতে হবে। যারাই অহংকার ত্যাগ করেছে তাদের কাছে সবাই সমান। মায়ের কাছে ছেলেও যেমন, তার সামনে যারা বসে আছে সেও তেমন, যদি তার এই অহং ভাবটা চলে যায়। আমরা কি ভাবি, না ও তো আমার সন্তান, আমার পরিবারের, আমার আত্মীয়, আমার এই যে আমার কে, আমি কে তাই তো জানি না। আমার মধ্যে যা আছে গোপীবাবুর শরীরেও তাই আছে।
হয় রক্তের গ্রুপ শুধু হয়তো একটু আলাদা হতে পারে, ওনার দুটো চোখ আছে, আমারও আছে, আমার কপাল, মাথা, চুল, কান, নাক যা আছে ওনার আছে, দুটো হাত, সব কিছু। আমি কে? তাই না? আমি একটা মাধ্যম, যে মাধ্যমে আমি একটা লক্ষ্যে পৌঁছাবো। এবং এই যে বিশ্ব সংসার সৃষ্টির, সেই সৃষ্টির আমরা খানিক খানিক ভাগ নিচ্ছি, এটা তো কন্টিনিউ চলছে না, আমরা খানিক ভাগ নিতে এসেছি। সেই ভাগটা নিতে এসে আমরা চেষ্টা করব আমাদের সর্বস্ব দিয়ে সেই পরিবেশ পরিস্থিতিটাকে আনন্দময় করে তোলা। আমি সারা জীবনই দুঃখে থাকি, ভাবতেই থাকি, কষ্টেই থাকি, আমি কাকে কি আনন্দ দেবো? তাই নিজে কি করে আনন্দ থাকবে তুমি সেই জায়গাটাকে খোঁজো। তুমি যখনই সেই আনন্দটা পেয়ে যাবে না, তোমার সাথে যে থাকবে সে সেই আনন্দ পাবে। কেন? এটা কিন্তু কাউকে বেলাতে হবে না, সে এমনি আনন্দ পাবে যে আরে ও তো সবসময় এত সুন্দর, এত প্রাণোচ্ছল। তাই ছোট ছোট করে আমরা বিষয়গুলোকে জানবো, ছোট ছোট করে জেনে আমরা সেই পথে চলবো, সাধনা করব। এবং আমরা এও চেষ্টা করব যে প্রতিদিন সকাল 7টা থেকে 8টা আপাতত একটা রেগুলার প্র্যাকটিক্যাল ক্লাস চালানো যেতে পারে কিনা। তোমরাও সেই বিষয়ে তোমাদের ওপিনিয়ন জানাবে। যে যেদিন পারবে, ধরো একদিন মলি দিল প্র্যাকটিস, একদিন তাপসী, একদিন গোপীবাবু, একদিন নিবেদিতা দি, একদিন দেবাঞ্জন, একদিন শক্তিবিন্দু, একদিন সঙ্গীতা, একদিন আমি, এইভাবে পরপর চললো, কারোর উপর প্রেশার পড়বে না, তাই তো? সবাই একদিন করে সে কি করলো, সে দান দিল, সময় দান দিচ্ছে, পরিশ্রম দিচ্ছে আরেকজনকে শেখানোর জন্য। এটা আমরা পারি কিনা তোমরাই সিদ্ধান্ত নিয়ে জানাবে, কেননা এখানে প্রত্যেকেই সৃজন, প্রত্যেকেই ক্রিয়েটার, প্রত্যেকের মধ্যেই একটা ভাবনার গুরুত্ব আছে, এবং সেই গুরুত্বটাকে কিন্তু আমাদেরকে প্রত্যেককেই দিতে হবে। সুতরাং সুন্দরভাবে সেটাও আমরা যদি চালাতে পারি, তাহলে আগামী রবিবার থেকে সকাল থেকে আমরা চেষ্টা করি। আগামী রোববারে কে 1 ঘন্টা ক্লাস দিতে পারবে? যদি হাত তোলো তাহলে হাত তুলে জানাও কে কে পারবে ক্লাস দিতে। রবিবার সকাল 7টা থেকে 8টা। আগামী রবিবার থেকে যদি আমরা শুরু করি, আগামী রোববার ক তারিখ পড়ছে? 28। 3 তারিখ। 3 তারিখ। 3 তারিখ 7টা থেকে 8টা। কজন পারবে তার মধ্যে যে কোনো একজন দায়িত্ব নেবে। কে কে পারবে হাত তোলো কেউ, দেখি কটা হাত ওঠে। কিন্তু স্যার আমার তো রবিবারে ক্লাস থাকে, রবিবারে আমি তো দিতে পারবো না। না, শেখাবে, আপাতত প্র্যাকটিক্যাল করাবে। কে আছে? আপনারা কেউ করান, তারপরে আমরা দেখি, তারপরে করো। ঠিক আছে, যারা পুরনো আছো তাদের মধ্যে কেউ হাত তোলো। মলি আছে, বেশ। মলি। সঙ্গীতা, বেশ। সঙ্গীতা, মলি, টুকটুকি। টুকটুকি আর বেশ। তাহলে আগামী রবিবার আমাদেরকে আমাদের প্রথম প্র্যাকটিক্যাল ক্লাসে ক্লাস দেবে টুকটুকি, ঠিক আছে? তারপরের দিন সোমবার ক্লাস দেবে সঙ্গীতা, মঙ্গলবার দিন ক্লাস দেবে মলি। এগ্রি আছো সবাই? ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। তাহলে টুকটুকি আগামী রবিবার সকাল 7টা থেকে 8টা। ঠিক আছে স্যার। সোমবারে আমাদের সঙ্গীতা,
ঠিক আছে স্যার। আর হচ্ছে মঙ্গলবারে মলি, বুধবারে দেব আমি। ঠিক আছে, ঠিক আছে, তারপর আমাদের সব বুধবারে আবার আমি নাম নেব কারা করাবে। তাহলে তোমরাও একটু একটু করে রেডি হয়ে থাকবে যে হ্যাঁ ঠিক আছে আমরা কে কবে করতে পারো। কেন কারোর উপর যেন চাপ না পড়ে, প্রেশার না পড়ে। আমরা প্রত্যেকের ভ্যারিয়েশনটাকে নেব, তাদেরকে আমরা শুদ্ধ করব, কারণ আমরা একটা অডিয়েন্স। যখন টুকটুকি করাবে আমিও তখন সেখানে একজন অডিয়েন্স। অডিয়েন্স, আমি শিখবো সেখানে। সঙ্গীতা করাবে আমি শিখবো, আমাদের মলি করাবে আমরা শিখবো। বোঝা গেল? বেশ, এবার বলো আর কারো কিছু আছে? আমরা অফলাইনের যে প্রোগ্রাম করার কথা ছিল সে অফলাইনের প্রোগ্রাম আমরা কিন্তু চেষ্টা অবশ্যই করতে, ঠিক আছে? তবে 8, 9, 10 শিবরাত্রির কারণে যে আমাদের কাছে আপৎকালীন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে আমরা বাইরে কোথাও এই শর্ট টাইমের মধ্যে অ্যারেঞ্জ করতে পারবো না। তো আমরা সেটাকে এপ্রিল মাসে আমরা সেটাকে অ্যারেঞ্জ করব। তো এপ্রিল মাসে কোন তারিখে আমরা অফলাইন প্রোগ্রাম করব আমরা সেটা আগামী রোববার কি এক সপ্তাহের মধ্যে আমরা জানিয়ে দেব। ঠিক আছে, অফলাইন প্রোগ্রাম হবে। আমরা চাইছি যাতে 2.5 দিনের প্রোগ্রাম হয়। বোঝাতে পারলাম? মানে শুক্রবার সেকেন্ড হাফ থেকে শুরু হবে, রবিবার সন্ধ্যায় শেষ হবে। এমন একটি স্থান আমরা চাইছি যেখানে উত্তরবঙ্গ থেকেও আসতে সুবিধা হবে, দক্ষিণবঙ্গ থেকেও যেতে সুবিধা হবে। বোঝাতে পারলাম? মানে আমরা একটা মিডল পয়েন্ট নেওয়ার চেষ্টা করছি। তো সেইখানে আমরা অফলাইনে আমরা শিখবো, ট্রেন্ড হব। যারা প্রশিক্ষকের জন্য অ্যাপ্লাই করেছো তাদেরও যেন প্রশিক্ষণ ভালো হয়, যারা টিচারের জন্য করেছো তাদেরও যেন ভালো হয়, এবং যারা আমাদের কর্মী হিসাবে থাকবে তারাও যেন সেটা ভালোভাবেই সেই কর্মী সহায়কের কাজটাও যাতে নির্বাহ করতে পারে। ঠিক আছে, তো আমি তোমাদের এই সৃজনের গ্রুপে একজন কর্মী সহায়ক, আমি তোমাদের সবার সাথে আছি। ঠিক আছে, আমি যতটুকু আমার মনে হয় আমি তোমাদেরকে আমি নিজে জেনেছি, আমি সেটা তোমাদেরকে রিলে করছি। কিন্তু আমি সর্বোপরি একজন কিন্তু কর্মী সহায়ক, আমি সৃজনের কিন্তু সেবাব্রত, আমি আমার সার্ভিস দিচ্ছি। আমি আশা করব তোমরাও ধীরে 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 তোমাদের সার্ভিসটা দেবে। প্রত্যেকটা স্কুল কলেজে এবং অর্গানাইজেশনে তোমরা যাতে যেতে পারো তার জন্য আমি একটা সার্বজনীন মানে একটা চিঠি তৈরি করেছি। তোমরা সেখানে গিয়ে এই প্রস্তাব রাখবে, এবং আমরাও বিভিন্নভাবে চেষ্টা করছি যাতে বিভিন্ন জায়গায় ছোট ছোট প্রোগ্রাম করতে পারি, ওয়ার্কশপ করতে পারি, ক্যাম্প করতে পারি, এগুলো আমাদের মাথায় রয়েছে। আর হচ্ছে আমরা প্রতি বছরের চেষ্টা করব 2টো করে রিট্রিট করার। আমরা গত বছর যেরকম জুন মাসে আমরা ডুয়ার্সে রিট্রিট করেছিলাম, এবারও চেষ্টা করছি জুন মাসেই আরেকটি রিট্রিট করার জন্য। তো সেটারও পরিকল্পনা আমরা আগামী রবিবার, আজকে তো বুধবার, আগামী রবিবারের মধ্যে তোমাদের কাছে একটা সূচনা যাবে যে যারা যারা রিট্রিট করতে চাইছো জুন মাসে তোমরা কারা কারা যেতে চাইছো, এবং অক্টোবর মাসে একটি প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামটারও আমি অ্যানাউন্সমেন্ট আমি আগামী রবিবার দিনকে দেব। ঠিক আছে, আরেকটা সেটা হচ্ছে আগামী রবিবার আমাদের একটা স্পেশাল গেস্ট ক্লাস নেবে, ভগবত গীতার উপরে ক্লাস থাকবে। তো আমি আশা করব যারা তোমরা সৃজনের যারা রয়েছো প্রত্যেকে অবশ্যই অবশ্যই উপস্থিত থাকবে, খুবই ভালো লাগবে। আগামী রবিবারে কিন্তু ভগবত গীতার উপরে থাকবে। ঠিক আছে,
বেশ, আর কারো কিছু জানার থাকলে বলো, নাহলে এখানে আমরা ক্লোজ করব। স্যার রবিবার রাতে হবে? হ্যাঁ, রবিবারে রাতে, রবিবার রাত 9টা। ঠিক আছে স্যার। ঠিক আছে, বেশ, আর কারো কিছু প্রশ্ন থাকলে বলতে পারো। আর তারপরে যদি মনে হয় যে না বলতে পারছি না, আমার ফোন সবসময় খোলা, তোমরা ফোনে যোগাযোগ করে নেবে। ঠিক আছে, তার কারণ ভালো একটা আইডিয়া যখন আমরা সকলে মিলে পেয়ে যাব, তখন কিন্তু একটা ভালো কিছু করতে পারবো। কিন্তু সকলের কাছে যদি খাপচারা ইনফরমেশন থাকে না, তাহলে কিন্তু আমরা বেশি দূর যেতে পারবো না। যার জন্য আমরা এখন কোনো জায়গায় ক্যাম্প ওয়ার্কশপ করার আগে তোমাদেরকে আমি অফলাইনে হচ্ছে না দেখি অনলাইনে চালু করে দেওয়া হলো, যে বুধবারটা, আজকে তো বুধবার, আমরা তো রবিবারে আমাদের এমনি ক্লাস থাকবে, বুধবার তো আমরা বুধবার করে যাতে আমরা অন্তত অ্যাটলিস্ট কিছুটা থিওরি জেনে যাই আর তোমাদের কাছে কিছু কিছু ইনফরমেশন চলে যাবে। ঠিক আছে, তোমরা সেগুলোকে দেখতে থাকবে, আর যে 2-3 পাতার পেজ পাঠাবো, যদি পারো ওগুলোকে প্রিন্ট করবে, না হলে খাতায় লিখে রাখবে। ঠিক আছে স্যার। নাইলে তো বুঝতে পারবে না, হঠাৎ করে দেখার দরকার হলে প্রিন্ট করে রাখলে খুব ভালো। আমি তো বললাম এত পাতায় আছে, দেখে না 2-3 পাতা, 10 পাতা, 15 পাতা, একটু কষ্ট করে প্রিন্ট করে নেবে কটা। ঠিক আছে, আচ্ছা, আবারও বলি, যারা পারবে তারাও ছোট ছোট টপিক 10 মিনিট করে আলোচনা করার জন্য জানাবে, যে স্যার আমি এই বিষয়টার উপরে 10 মিনিট আমি বলবো। তার কারণ যখন তোমরা ক্যাম্পে যাবে, ওয়ার্কশপে যাবে কিংবা টিচিং দেবে, তখন যাতে বাধা না হয়, মানে তখন যাতে মনে হয় বাবা কি বলবো রে, মাইক এসে গেছে সামনে, এবার এরম যেন মনোভাবটা না থাকে। বোঝা গেল? মলি তোমায় বলতে হবে, মলি উঠে গিয়ে বলতে শুরু করে দেবে খুব স্মার্টলি সেটা, এবং সেইভাবে এখানে কিন্তু আমরা শিখবো। বুঝতে পারছো কি বলছি? সপ্রকাশ, তোমার কিছু জানার আছে? ঠিক আছে। সপ্রকাশ ভাই সদা হাস্য মুখরিত। তাহলে সকলে হাত জোড় করি, সোজায় বসবো, বুকের কাছে হাত জড়ো, চোখ বন্ধ, গভীর শ্বাস, ইনহেল, सर्वे भवन्तु सुखिनः, सर्वे भद्राणि पश्यन्तु, दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति शान्तिः। তো হাতে পাতা ঘষে তাকে উষ্ণ করে গালে, মুখে, চোখে তার উষ্ণ স্পর্শ নিয়ে ধীরে ধীরে চোখ খুলবো স্বাস্থ্য এবং সমৃদ্ধির লক্ষ্যে। ঠিক আছে, সকলকে শুভরাত্রি। সকলকে শুভরাত্রি। টাইম মতো টাইম মতো আমরা এক্সিট করতে পারবো। ঠিক আছে, 1-2 মিনিট ঠিক আছে এদিক ওদিক, একদম টাইম 9টায় চেষ্টা করবে যাতে 10টাইতে আমরা ক্লোজ করি, কেননা খাওয়া দাওয়া আছে, অনেকের বাকি থাকবে, যাতে দেরি। ঠিক আছে, ঠিক আছে, সকলকে গুড নাইট, সকলকে শুভরাত্রি।